নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল, কলমে রিমিতা কর। ঝড় শেষে বিধ্বস্ত নতবৃক্ষের মতো বসে আছে ঋষি। সব আশা যেখানে শেষ হয় সেখানেই বোধহয় শুরু হয় অন্তিমের অপেক্ষা। ঋষির ফোনটা বেজে উঠল। ঋষি বাকিদের দিকে তাকায়। উপস্থিত সকলে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। ঋষি মৃদুস্বরে বলল, হসপিটালের ফোন। ঘরের বাঁদিকে সোফায় পা তুলে দুই হাঁটুতে মুখ গুজে ফ্যাকাশে মুখে বসে রয়েছে রুষা। দাদার মুখের দিকে তাকিয়ে সে মাথা নিচু করে নিল। ঋষি চাপা গলায় একবার হ্যালো বলার পর চুপ করে গেল। একটা কথাও বলতে পারল না। কেবল ফোন হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ঋষির মুখের অভিব্যক্তি দেখে কারোর বুঝতে অসুবিধা হলো না যে সব শেষ। গত কয়েকদিনের লড়াই থেমে গেছে। ঋষির পাশে সোফায় বসে থাকা কুশল এবার ধর্মরিয়ে উঠে ঋষির হাতের ফোনটা প্রায় কেড়ে নিয়ে ব্যস্ত গলায় জিজ্ঞাসা করল, হ্যালো, কি হয়েছে আমাকে বলতে পারেন? এক্সপায়ার ঠিক কটায় হলো? কুশলের গলা সবাই শুনতে পেলেও ফোনের ওপারের কথাগুলো শোনা গেল না। দু একটা কথা বলার পর কুশল ফোন ছাড়ল। ততক্ষণে ঋষি দু চোখে হাত চাপা দিয়ে সোফায় বসে পড়েছে। কুশল ঋষির কাঁধে হাত রাখল, শান্ত গলায় বলল, এটা তো হবারই ছিল ভাই। ডাক্তার তো বলেই দিয়েছিল মেশোর কন্ডিশন খুব খারাপ, ওঠ, হসপিটালে যেতে হবে। হঠাৎ রুষার ফুঁপিয়ে ওঠার শব্দে ঘরে উপস্থিত সকলে তার দিকে তাকায়। ঋষি মাথা তোলে, উঠে দাঁড়ায়, তারপর বোনের দিকে এগিয়ে যায়। রুষার মাথায় হাত রাখে কাপা গলায় সান্ত্বনা দেয়, কাঁদিস না, এখন অনেক কাজ, সবার আগে মাকে খবরটা জানাতে হবে। রুষা দু হাতে দাদার কোমর জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। তার মধ্যেই বলল, বেটার হসপিটালে বাবাকে দিতে পারতিস দাদা, তাহলে হয়তো এত তাড়াতাড়ি। বোনের কথায় ঋষির মাথায় হঠাৎ কে যেন সজোরে সূচ ফুটিয়ে দিল। একঘর লোকের মাঝে রুষা ইচ্ছে করে কি তাকে অপমান করলো? রুষা কি বোঝাতে চাইল যে বাবার মৃত্যুর জন্য সে দায়ী? যদিও আমেরিকা প্রবাসী বোনের মুখে এমন কথা মানায় না। বছরে দু একবার এসে দাদার প্রতি অভিযোগ করা কি সত্যিই মানায়? ঋষি রুষার মাথার থেকে অজান্তে হাত সরিয়ে নিল। রুষা একভাবে কেঁদেই চলেছে। ঘরের একপাশে দাঁড়িয়ে এতক্ষণ নিজের স্বামী আর ননদকে এক দৃষ্টিতে লক্ষ্য করছিল পৃথা। রুষার কথাগুলো পৃথার কানেও বাজল। বেশ বিরক্ত হলো সে। 6 বছরে বড় দাদার মুখের ওপর যা ইচ্ছে বলে দিতে রুষার একটু আটকায় না। পৃথার মনে হলো বাবা মায়ের প্রশ্রয় আর অতিরিক্ত টাকার অহংকারে রুষার সাহস আজকাল যেন আকাশ ছুঁয়েছে। আশ্চর্য, মৃত্যু সংবাদটা আসার কয়েক মিনিটের মধ্যেই পৃথার মধ্যে শোক ঝাঁপিয়ে ক্রোধ মাথা চাড়া দিয়ে উঠল। ঘরে উপস্থিত রাঙা কাকু, কাকিমা, দাদা শুভ, তার স্ত্রী টিনা এবং ছোট মামার বুঝতে অসুবিধা হলো না যে মৃত অখিলেশ বন্দ্যোপাধ্যায়ের 2 সন্তানের মনে পরস্পরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এতদিন বাইরে থেকে বোঝা না গেলেও শোকে তাপে মানুষ নিয়ন্ত্রণ হারায়। তখন অল্প আঘাতেই ভেতরের লাভা কলকল করে বেরিয়ে আসতে থাকে। পৃথা ভয় পেল। প্রবাসী ননদের প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। আর কি যে সে দাদার সম্বন্ধে বলে ফেলবে তার ঠিক নেই। পৃথা দ্রুত পায়ে এগিয়ে এসে স্বামীকে বলল, এখন কিন্তু আজে বাজে কথায় সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। সব থেকে আগে মাকে খবরটা জানাতে হবে। মাকে সামলানো এবার টাফ হবে। বাবা যেভাবে মাকে আগলে রাখতেন, চলো আমরা দুজনে মায়ের ঘরে যাই। মায়ের দুপুরের খাওয়াটা হয়ে গেছে, এই যথেষ্ট। রুষা তখন কেবল ফুপিয়ে চলছিল। তবু বৌদির কথায় উত্তর না দিয়ে সে থাকতে পারল না। বৌদি, তোমার কি মনে হয় দাদা আর তুমি মাকে সামলাতে পারবে? আমার না গেলেও চলবে। পৃথা ভুরু কুঁচকে রুষার দিকে তাকায়। আমি তো তোমাকে মায়ের কাছে যেতে বারণ করিনি, কিন্তু তুমি নিশ্চয়ই দাদার বাকি ভুলগুলো না ধরে এখান থেকে উঠবে না। ভাবতে থাকো আর সবাইকে বলতে থাকো যে দাদার কি ভুলের জন্য বাবা চলে গেলেন। রুষা যেন কেঁপে উঠল। তার সাথে এইভাবে কথা বলার সাহস কারণ নেই। বৌদিও আগে বলতো না, আজকাল বলে। গত প্রায় 20 বছর আমেরিকা প্রবাসী কৃতি ছাত্রী রুষাকে এই বাড়ির সকলেই এতদিন একটু অতিরিক্ত সমীহ করে চলত। তার মতামতের গুরুত্ব সবার উপরে ছিল। বাবা মায়ের চোখের মণি ছিল সে। কিন্তু সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। রুষার মা গত 2 বছর গভীর অবসাদে ডুবে রয়েছে।
হাঁটা চলা প্রায় বন্ধ। নার্ভের গুরুতর সমস্যা রয়েছে, বয়সের সাথে সাথে অতি দ্রুত স্মৃতি মুছতে শুরু করেছে। আজকাল নিজের সন্তানদের পর্যন্ত এক এক সময় চিনতে পারেন না। সংসারে পারিপার্শ্বিক ওঠাপড়া তাকে আর স্পর্শ করে না। রুষার বাবার অবশ্য এমন অসুখ ছিল না, শেষ সময় পর্যন্ত মস্তিষ্ক কাজ করেছে, তবে হৃৎপিণ্ড আর ফুসফুস দুটোই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, রুষা নিজেকে সামলে নিল। এমন পরিবেশে ননদ বৌদির ঝগড়া মানায় না। এখন তাকে প্রথমেই শেখরকে ফোন করতে হবে, খবরটা জানাতে হবে, জিকোর খবর নিতে হবে। কাল রাত থেকে একবারও জিকোর সাথে কথা হয়নি। 7 বছরের ছেলে মাকে ছেড়ে গত 20 দিন বাবার কাছে আছে। এছাড়া রুষাকে অফিসে কথা বলতে হবে, ছুটি বাড়াতে হবে। শেখরকে জিকোকে নিয়ে আসতে বলতে হবে। রুষার যেন বড্ড একা আর অসহায় লাগছে। গত 15 দিন হসপিটাল, ঘর, ডাক্তারের কথা বলা এসব নিয়ে ভয়ঙ্কর উদ্বেগের সাথে কেটে গেছে। অন্য কিছু ভাবার মতো সময় সে পায়নি। কিন্তু আজ বাবা চলে গিয়ে সে যেন এই বাড়িতে, এই দেশে সম্পূর্ণ একা হয়ে গেল। গত 24 ঘন্টা সবাই যেন শুধু খবরটুকুর অপেক্ষায় ছিল। ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে হার্টবিট চলছিল। ফেরার আশা ছিল না, তবু তো বাবা ছিল। আইসিইউ ইউনিটের কাছে দরজা দিয়ে বাবাকে দেখতে পাচ্ছিল সে। প্রিয়জনের থাকা না থাকার মধ্যে সীমাহীন দূরত্ব আজ প্রথমবার টের পেল রুষা। পৃথা স্বামীকে নিয়ে মায়ের ঘরে ঢুকল। হালকা নীল রঙের নাইটি পরে খাটে পা ছড়িয়ে বসে আছে। বিছানায় রবার ক্লথ পাতা, পাশের টেবিলে স্তূপাকার ওষুধপত্র। দেওয়ালে ঝোলানো টিভিতে বেশ জোরে বাংলা সিরিয়াল চলছে। মায়ের পাশে বসে থাকা আয়া মেয়েটি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। পৃথা ঘরে ঢুকে প্রথমে রিমোট দিয়ে টিভির সাউন্ড বন্ধ করল। তারপর সে মেয়েটির উদ্দেশ্য বলল, লক্ষ্মী যাও, ও ঘরে কেউ চা খাবে কিনা জিজ্ঞেস করো, আর খেলে করে দিও, আমরা এখানে আছি। ঋষির পায়ে পায়ে খাটের কাছে এগিয়ে গিয়ে মায়ের গা ঘেঁষে বসল। চোখে তার জল থই থই করছে। মায়ের হাতটা নিজের হাতে তুলে নিল। আলপনা ঘাড় ঘুরিয়ে অবাক চোখে একবার ছেলের দিকে, একবার পার্শ্বে দাঁড়ানো পৃথার দিকে তাকালো। কয়েক বছর আগে হলে আলপনা ছেলের চোখের জল দেখলে হয়তো অস্থির হয়ে পড়তো, কিন্তু এখন কথা কমে গেছে, হয়তো কি জিজ্ঞেস করতে হবে ভুলেও গেছে। কেবল ডান হাতটা ঋষির গালে বুলিয়ে চোখের জল মুছিয়ে দিতে চেষ্টা করল। ঋষি নিজেকে আর ধরে রাখতে পারল না। মায়ের কোলে মুখ গুজে ফুঁপিয়ে উঠল। পৃথা পিছনে বসে শাশুড়ি মায়ের দু কাঁধে হাত রাখল। তারপর কান্না ভেজা গলায় বলল, বাবা নেই মা, সব শেষ। আলপনার চোখে মুখে বিশেষ প্রতিক্রিয়া হলো না। সে শুধু পরম স্নেহে ঋষির মাথায় হাত বুলিয়ে চলেছে। বেশ কয়েক মিনিট পরে ঋষি মাথা তোলে, মায়ের চোখের দিকে সরাসরি তাকায়। আলপনার মুখে নিষ্পাপ হাসি ফুটে ওঠে। অনেকদিন পরে ছেলেকে এইভাবে কাছে পেয়ে সে যেন খুব খুশি। ঋষি অস্থির হয়ে পড়ল। দেয়ালে টাঙানো মা বাবার বড় ছবিটার দিকে হাত দেখিয়ে বলল, মা বুঝতে পারছো, বাবা আর নেই। আমাকে এখন বাবাকে আনতে হসপিটালে যেতে হবে। ওই যে বাবার ছবিতে দেখো, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আলপনা ফ্যালফ্যাল করে চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর খুব কেটে কেটে বলল, তোদের বাবা কোথায় গেছে, কখন ফিরবে? বাবা আর নেই মা, একটু আগে এক্সপায়ার করেছে। পৃথা ইশারায় ঋষিকে বেশি কিছু বলতে না করল। ঋষি ধীরে ধীরে উঠে পড়ল। দেখলো মা ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। এখন ঋষির বসে থাকার সময় নেই, অনেকগুলো ফোন তাকে করতে হবে। প্রথমে অফিসে, তারপর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের খবরটা জানাতে হবে। হসপিটালে যেতে হবে, প্রচুর কাজ। ভাবতে ভাবতে খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে দেখলো রুষা দাঁড়িয়ে আছে, দু চোখ ফোলা আর লাল। ঋষি বোনের কাছে গিয়ে বলল, যা মায়ের কাছে গিয়ে একটু বস। দাদা, আমার একটা কথা ছিল, বাবাকে কাল সকালের আগে দাহ করিস না, কাল আর্লি মর্নিংয়ে বাবাকে নিয়ে যাব। ঋষি আর পৃথা দুজনেই অবাক। একরাশ বিস্ময় নিয়ে বলল, কেন? মহারাজ বলেছেন যে আমাদের ওখানকার রামকৃষ্ণ মিশনে মহারাজ সন্ধ্যের পর দাহ করতে বারণ করেছে। পৃথা একটু বিরক্তি নিয়ে বলল, এর মধ্যে তোমার মহারাজের সঙ্গে কথাও হয়ে গেল? তিনি বলে দিলেন যে সারা রাত বাবার মৃতদেহ কোথায় থাকবে? কেন হসপিটালে?
ঋষি বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে এগিয়ে যেতে বলল, বাজে বকিস না, যা বুঝিস না তাই নিয়ে কথা বলতে আসিস না। রুষা দম্বার মেয়েরা ছোট থেকে পড়াশোনায় তুখর হওয়ার জন্যই হোক অথবা পৃথিবীর বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থায় উচ্চপদে দীর্ঘদিন কাজের সুবাদেই হোক, একটা নেত্রীসুলভ মনোভাব রুষার মধ্যে বহুদিন মাথাচাড়া দিয়েছে। তার নিজস্ব মতামতের থেকে এতটুকু বিচ্যুতি সে মানতে পারে না। তাই মায়ের কাছে যাওয়ার বদলে রুষু দাদার দিকে এগিয়ে গেল। প্রতিবেশী, কাছাকাছি আত্মীয়রা অনেকেই ইতিমধ্যে বাড়িতে উপস্থিত হয়েছে। তারা এ বিষয়ে নিজেদের মতামত জানতে গিয়েও থমকে গেল। রুষাকে কিছু বলতে গেলে তাদের দুধের ভাবতে হয় আর কি, বই কি এ তো আর মধ্য কলকাতার ঋষি নয়। ঋষি রুষা সহোদর ভাই বোন হলেও তাদের মধ্যে আজ কোথায় যেন বহু যোজন পার্থক্য। ঋষি মিশুকে আন্তরিক, সহজ সরল, অনেক সংগ্রাম করে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার। সে ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, 2 ছেলে মেয়েকে মনের মতন করে মানুষ করছে। তবু রুষার জ্যোতির কাছে ভোরের নক্ষত্রের মতোই যেন ঋষি ম্রিয়মান। আইআইটির ছাপ বা আমেরিকার নাগরিকত্ব কিছুই যে তার নেই। যাই হোক, তাই হয়তো এমন অদ্ভুত ইচ্ছে ঋষির মাথায় এলে যেভাবে আত্মীয় স্বজনদের প্রতিক্রিয়া হতো রুষার ক্ষেত্রে, তা হলো না। বরং ঋষি কিভাবে রুষাকে সামলায় তাই দেখতেই সবাই উদ্গ্রীব হয়ে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।